আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিব সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন, বললেন তারেক রহমান। নতুন এমপি ও নীতিমালা প্রকাশ, যেসব পরিবর্তন এলো। ইতিহাসের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছে, বললেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বয়স সীমা বৃদ্ধি। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল ৭১ লাখ লাখ মানুষকে হত্যা করলেও এখন জনগণের কাছে ভোট চায়। তারা একবারের জন্য নিজেদের যাচাইয়ের আহ্বান জানালেও জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন। তখন তারা গণহত্যার পাশাপাশি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, এখন আবার বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে। আমরা মনে করি যা আমার হাতে নেই তার প্রতিশ্রুতি দেওয়া স্পষ্ট শিরক। তিনি বলেন, মুসলিম হিসেবে বিশ্বাস সবকিছুর মালিকের একমাত্র আল্লাহ, কাজেই সীমাবদ্ধতার মধ্যে যা করতে পারবো সেই কমিটমেন্ট দিতে পারবো। আমরা এ কালে কি করতে পারবো শুধু তা বলতে পারবো। যারা বেহেশতের টিকিট বা অন্য কিছুর কথা বলছে তাদের বিষয়ে জনগণকে বোঝাতে হবে। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সকালে ৭ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বলেন, সামনে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। নানা ষড়যন্ত্র হচ্ছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করলে এসব ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। দেশকে সামনে নিয়ে যেতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম যে কোনো মূল্যে টেনে ধরতে হবে, না হলে আমাদের দেশ গড়ার লক্ষ্য পূরণ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আওয়ামী লীগ যখন ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিল তখন দেশে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপির সরকার ধীরে ধীরে দুর্নীতি কমিয়ে এনেছে। এখন কোন কোন দল আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেও ২০০১ সালে আমাদের সঙ্গে তাদের ২ জন মন্ত্রী ছিল, তারা সরকারের শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিল। সত্যিকারের অর্থে আমরা দুর্নীতি করলে শেষ দিন পর্যন্ত তারা আমাদের সঙ্গে থাকার কথা ছিল না। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে এই বিষয়ে বিভিন্ন প্রোপাগান্ডা চালালেও বর্তমান নিরপেক্ষ আদালতে আমাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আবারও মূল্যস্ফীতি বেড়েছে। আবারও দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯%, যা অক্টোবর মাসে ছিল ৮.১৭%। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.৩৬%, যা তার আগের মাসে ছিল ৭.৮%। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা কম হয়েছে ৯.৮%, যা অক্টোবর মাসে ছিল ৯.১৩%। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কনজুমার প্রাইস ইন্ডেক্স প্রতিবেদনের এসব তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি বলেছে, কয়েক মাস ধরে মূল্যস্ফীতি ওঠানামার মধ্যে আছে, তবে মূল্যস্ফীতি ৮%-এর ঘরেই ঘোরাফেরা করছে। প্রতিদিনের প্রতিবেদনে দেখা যায় ৩ বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছিল ১০.৩%। বিবিএস বলেছে, গত নভেম্বর মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮.৪%, অর্থাৎ মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। ২-৩ বছর ধরে অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এনবিআরও তেল, আলু, পেঁয়াজ, ডিম সহ বেশ কিছু নিত্যপণ্যে শুল্ক কর কমিয়ে দেয়। বাজারে নিত্যপণ্যের আমদানি প্রবাহ ঠিক রাখার চেষ্টা করা হয়, কিন্তু এসব কার্যক্রমে তেমন প্রভাব পড়ছে না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। বিবিএস এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, নভেম্বর মাসে গ্রামের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.২৬%, যা অক্টোবর মাসে ছিল ৮.১৬%। এই মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.২৭%, যা তার আগের মাসে ছিল
6.94%। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা কম হয়েছে 9.24%, যা অক্টোবর মাসে ছিল 9.41%। এদিকে শহরে নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে 8.39%, যা অক্টোবর মাসে ছিল 8.33%। খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.61%, যা তার আগের মাসে ছিল 7.45%। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কম হয়েছে 8.91%, যা অক্টোবর মাসে ছিল 8.92%। ইতিহাসের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি, বললেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের ইসি কমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাতে আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানার প্রধান উপদেষ্টাকে জানান ইসি। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ, তাহমিদা আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল অব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে বয়সসীমা বৃদ্ধি। সৈনিক পদে নিয়োগে বয়সসীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন 2026 সাল থেকে 17 থেকে 23 বছর বয়সী তরুণরা এই পদে যোগদান করতে পারবেন। আজ রোববার 7 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীতে 2026 সাল থেকে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত বয়সসীমা সাধারণ ট্রেড 17 থেকে 22 বছর এবং টেকনিক্যাল ট্রেড টিটি 17 থেকে 23 বছর। বাউল গ্রেফতারের ঘটনা নিয়ে একটি পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টায়, বললেন ইসলামী আন্দোলন। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বিক্ষোভ চলার মধ্যেই এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, এই ঘটনা নিয়ে একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের খেলায় মেতে উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, বাউল আবুল সরকারের ধৃষ্টতামূলক মন্তব্যকে আমলে না নিয়ে প্রতিক্রিয়া জনতা কি করেছে তা প্রধান করে তোলা হয়েছে, অথচ আবুল হোসেন যে অশ্লীল ও অশালীন মন্তব্য করেছেন তা সীমাহীন অপরাধ। মানিকগঞ্জের ঘিউরের এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় পালাকার আবুল সরকারকে গত বৃহস্পতিবার গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরপর গত রোববার তার অনুসারীরা প্রতিবাদ কর্মসূচি পালনের সময় মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতা ব্যানারে একদল ব্যক্তি তাদের উপর হামলা চালান। ওই ঘটনা নিয়ে বিভিন্ন সংগঠন ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছে।